মান্নাতদের গাড়ি এসে থামলো এক দোতলা বাড়ির সামনে, যেটি দেখতে ভীষণ পুরনো। এটি অনেক আগে থেকেই আফতাব হাসান করে রেখেছিলেন। এখানে তাদের ছোটোখাটো এক অতীতও আছে। বলতে গেলে মান্নাত জন্মের পর থেকে 7 বছর পর্যন্ত এই বাড়িতেই কাটিয়েছে। বাড়িটি নারায়ণগঞ্জে অবস্থিত। আশেপাশে গাছপালা, পুকুর, সব কিছু মিলিয়ে এক মনোরম পরিবেশ। এই বাড়িটির আশেপাশে এখনও তেমন কোনো বাড়িঘর তৈরি হয়নি, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই বাড়ি থেকে যত দূর পর্যন্ত চোখ যায় সবটুকুই আফতাব হাসান কিনে রেখেছেন। এই বাড়িটির বয়স 40 বছর হবে। আফতাব হাসান মান্নাত হওয়ার অনেক অনেক আগে এই বাড়িটি কিনেছিলেন। যাকে সেসব কথা, পুরনো বাড়ির কথা না হয় পরে জানা যাবে। গোলাপজান পুরোটা রাস্তা ঘুমিয়ে এসেছে। আসরের পরপর যখন সে তৈরি হয়ে নিচে নেমেছিল, তখন মঞ্জিল বাড়ির প্রত্যেকে অবাক হয়েছিল, কারণ কেউ জানতো না যে গোলাপজান মান্নাতের সঙ্গে শহরে ফিরবে। যদিও আফতাব হাসান চুপ ছিলেন, কিন্তু মেহেরবানের রাগ কে দেখে। মেহেরবান রাগে গজগজ করতে করতে মান্নাতকে অনেকগুলো কথা শুনিয়েছে। বাড়ির 3 গিন্নিও ছিল আগুনে ঘি ডালার মতো। একটু পরপর এটা সেটা বলে বলে মেহেরবানকে রাগিয়ে দিচ্ছিল। সবাই যে যার মতো যা পারছিল টুকটাক বলছিল, নতুন বউ এত তাড়াতাড়ি শহরে নিয়ে যাওয়ার কি দরকার, এখানেই থাকুক। কিন্তু কে শোনে কার কথা? মান্নাত যেখানে বলেছে গোলাপজানকে নিয়ে শহরে যাবে, মানে আজ সে যেভাবেই হোক শহরে পৌঁছাবে। গোলাপজানেরও ইচ্ছে করছিল না গ্রাম ছেড়ে শহরে আসতে। সে কখনোই শহরে আসেনি। শহরের আলো বাতাস তার সইবে কিনা সে এটা নিয়েও ভাবছিল। সবশেষে হাসান মান্নাতের কথাই রইল। সে তার বউকে নিয়ে মঞ্জিল বাড়ি থেকে বের হলো গাড়িতে উঠবে। ঠিক ওই সময় প্রান্ত আর রাকিব এসে হাসান মান্নাতকে কিছু একটা বলল। হাসান মান্নাতের চোয়াল শক্ত হলো। গোলাপজান খুব করে খেয়াল করলো। হঠাৎ করেই হাসান মান্নাত রেগে গেল। রাগান্বিত কণ্ঠে গোলাপজানকে বলল, উঠে বসো। তাদের যাওয়ার কথা ছিল পুরান ঢাকা সূত্রাপুরে, কিন্তু সেখানে না নিয়ে হাসান মান্নাত নিয়ে এলো তাদের পুরনো বাড়িতে। গাড়ি থেকে নেমেই গোলাপজান চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। আশেপাশে অনেক শুকনো পাতা পড়ে আছে। মনে হচ্ছে এই বাড়িটা যত্ন নেওয়ার মতো কেউ নেই। হয়তো বাড়িতে কেউ থাকে না। কিন্তু গোলাপজানকে চমকি দিয়ে বাড়ির মধ্যে থেকে এক হিন্দু দম্পতি বেরিয়ে আসে। তাদের দেখে বুঝাই গেল তারা স্বামী স্ত্রী। ওনারা দৌড়ে এসে মান্নাতের সামনে দাঁড়ায় এবং অবাক করা সুরে বলে, সাহেব আপনি আসবেন আগে জানলে ঘরবাড়ি গুছিয়ে রাখতাম। মান্নাত তাদের কথায় উত্তর দিল, সমস্যা নেই, আস্তে ধীরে গুছিয়ে রাখেন। আমার কামরা তো অগোছালো থাকার কথা না। জি না সাহেব, আপনার কামরা ঠিকঠাক আছে, প্রতিদিনই আমরা গুছাই, কিন্তু আশেপাশের বাড়িঘর। এই বলে গোপাল নামের লোকটি চুপ হয়ে যায়। গোপাল মানে যেই হিন্দু দম্পতি বেরিয়ে আসে, পুরুষ লোকটার নাম হচ্ছে গোপাল, আর তার অর্ধাঙ্গিনীর নাম মালতী। না না, শুধু মালতী না, সন্ধ্যা মালতী। এবং গোপাল খুব আদর যত্নে আর ভালোবাসা দিয়ে সে তার অর্ধাঙ্গিনীকে সন্ধ্যা মালতী বলেই ডাকেন। নামটা মাত্রই গোলাপজানের আয়ত্তে এলো, কারণ গোপাল যখন তাড়াহুড়ো করে সন্ধ্যা মালতীর দিকে তাকিয়ে চোখের ইশারা দিচ্ছিল, মালতী বুঝতে পারছিল না। তখন বারবার জিজ্ঞাসা করছিল, কি বলতেছো, বুঝায়া বলো। ও, সন্ধ্যা মালতী আবার কানে একটু কম শোনে, ওনার সামনে জোরে জোরে কথা বলতে হয়। তারপর গোপাল জোরে চিৎকার করে বলল, সন্ধ্যা মালতী, উপরের কামরাটা যে আরেকবার পরিষ্কার করে দিয়ে আসো। তখন গোলাপজান জানতে পারলো যে তার অর্ধাঙ্গিনীর নাম সন্ধ্যা মালতী। মান্নাত গোলাপজানের দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। গোলাপজান তো মোমের পুতুল, যে যা বলে তাই শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল। গোপাল গাড়ির মধ্যে ব্যাগপত্র খুঁজতে আসলো। মান্নাত তো চলে গেল ভিতরে। গোলাপজান গোপালকে বলল, ব্যাগ আনিনি, উনি মানা করেছে কোনো কাপড় চোপড় নিতে। গোপাল গোলাপজানের দিকে তাকিয়ে কোনো কথা বলল না। সে আস্তে করে মাথা নিচু করে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরই মান্নাত ফিরে এলো। এসে গোলাপজানকে বলল, এবার এসো। বাড়িটা যদিও অনেক পুরনো, দেখতে ভূতের বাড়ির মতো হলেও আশপাশটা খুব সুন্দর। বাড়ির ভিতরে ঢুকে গোলাপজান আবিষ্কার করলো তাদের মঞ্জিল বাড়িতে যত যত দামি দামি জিনিসপত্র আছে, ঠিক সেরকম জিনিসপত্রই এই বাড়িতেও আছে। একটা রাজকীয় রাজকীয় ব্যাপার আছে এই বাড়িতে। বরং গোলাপজানের কাছে ওই বিশাল মঞ্জিল বাড়ির চাইতে এই বাড়িটাই বেশি সুন্দর লাগলো এবং বেশি ভালোও লাগলো। নিচতলায় সম্ভবত গোপাল এবং গোপালের সহধর্মিণী থাকে। উপরতলায় উঠে গোলাপজান 4টা ঘর আবিষ্কার করলো, যেগুলোর মধ্যে একটা ঘর খোলা আর বাকি 3টার মধ্যে বড় বড় তালা ঝোলানো। যেই ঘরের তালা খোলা সেই ঘরের দিকেই হাসান মান্নাত গেল। গোলাপজানও তার পিছন পিছন গেল, কিন্তু হাসান মান্নাত সেই ঘরে না যেয়ে তার পাশের যে তালা ঝোলানো ঘরটা ছিল সেই কামরার তালা খুলল
এবং ভেতরে ঢুকলো। গোলাপজান অনেক অবাক হলো। গোলাপজান ভেবেছিল যেই কামরাটা খোলা সেই কামরায় তারা থাকবে। দরজা খুলতেই এক বিশাল কামরা চোখে পড়ল, যেই কামরায় একটা ব্যালকনিও আছে, যেমনটা তাদের মঞ্জিল বাড়িতে আছে। এই ব্যালকনিটাও খোলা এবং ব্যালকনি দিয়ে একটা বিশাল পুকুর দেখা যায়, যেখানে অনেক অনেক শাপলা ফুল আছে, সাথে কিছু খেজুর গাছ আছে এবং একটা জবা ফুল গাছও আছে, যেটা থেকে জবা ফুল পড়ে পানিতে বিছিয়ে আছে। পুরোটা কামরা খুব ছিমছাম করে সাজানো, অনেক বেশি জিনিসপত্র নেই, তবে যা আছে তা যে অনেক দামি দামি তা গোলাপজান ঠিক বুঝতে পারলো। যেমন একটা পালঙ্ক, তাদের মঞ্জিল বাড়ির পালঙ্কের থেকেও এই পালঙ্কটা মনে হচ্ছে অনেক দামি। আছে একটা বিশাল আলমারি, তবে এই ঘরে কোনো ড্রেসিং টেবিল নেই এবং কোনো আয়নাও নেই। আছে একটা টেবিল আর একটা চেয়ার, যে টেবিলের উপর দুইটা বড় বড় পিতলের কলস রাখা। গোলাপজান অনেকটাই অবাক হলো, শোবার ঘরে কেউ এইসব জিনিস রাখে? তাও কিছু বলল না। গোলাপজানের মনে হলো এবার তার পরনের কাপড়টা বদলানো উচিত। সে আলমারি খুলতে গেল, কিন্তু আলমারি তালা মারা। এইদিকে মান্নাত তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিচে চলে এসেছে, সম্ভবত খাবার দাবারের ব্যবস্থা করতে এসেছে। এই মুহূর্তে গোলাপজান কাকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। আলমারির সামনে যেয়ে কতক্ষণ আলমারির হাতল ধরে টানাটানি করলো, কিন্তু কিছুতেই খুলছে না। খুলবেই বা কিভাবে? আলমারিটা তো তালা মারা, এটার চাবি কোথায় কে জানে। হঠাৎ করেই গোলাপজানের শরীর শিরশির করে ওঠে। ঠান্ডা বাতাস তার ব্যালকনি দিয়ে তার কামরায় আসে। মনে হলো শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। গোলাপজান দ্রুত এসে ব্যালকনির দরজা লাগাতে আসে। তখন গোলাপজানের হাত লেগে টেবিলের উপর থেকে একটা কলস পড়ে যায়। কলসটা যেহেতু পিতলের ছিল, ভিতরে থাকা কোনো একটা জিনিস হঠাৎ ঝনঝন করে শব্দ করে ওঠে। গোলাপজান সন্দেহের দৃষ্টিতে কলসটির ভিতরে তাকায় এবং দেখে ওইটার ভিতরে একটা চাবির গোছা। কলসটার ভিতরে হাত ঢুকিয়ে গোলাপজান চাবিটা বের করে। তারপর সে চিন্তা করে চাবিটা আসলে কিসের হতে পারে। তখন তার মাথায় আসে আলমারিটা তো তালা মারা, আলমারিটা একবার দেখবি কিনা। কারণ মঞ্জিলে থাকা অবস্থায় মান্নাত তো বলেছিল তার কাপড় চোপড় শহরে তৈরি রাখা আছে, তাই তার কোনো কাপড় নিতে হবে না। সে এক পা দু পা করে আলমারির সামনে যায় এবং চাবি দিয়ে ঘোরাতে আলমারিটা খুলে যায়। 2 পাল্লার আলমারি, এক চাবি ঘোরাতেই আলমারির দোনো দরজা খুলে যায়। আলমারি খোলা মাত্র গোলাপজান কেসে উঠে, শাড়ির আঁচল মুখে চেপে ধরে। মনে হচ্ছিল অনেক বছর ধরে আলমারিটা বন্ধ করে রাখা আছে। কাশতে কাশতে চোখ মুখ বন্ধ হয়ে যায় গোলাপজানের। নাক মুখ মুছে আলমারির ভেতরে তাকায়। অনেকগুলো কাপড় অনেক সুন্দর করে ভাঁজ করে রাখা, সবগুলোই সালোয়ার কামিজ, একটাও শাড়ি নেই। এই ভেবে গোলাপজান অনেক অবাক হয়। গোলাপজান তো বিয়ের পর থেকে একবারও সালোয়ার কামিজ পরেনি, তাহলে এখানে এত সালোয়ার কামিজ আসলো কোথা থেকে? আর কাপড়ের ডিজাইন দেখে মনে হচ্ছে এগুলো অনেক আগের কাপড়, এখনকার কাপড় বা এখনকার সেলাই না। যাই হোক, এত কিছু ভেবে তো আর গোলাপজানের কাজ নেই। সে ওখান থেকে একটা মিষ্টি রঙের সালোয়ার কামিজ হাতে নিল, শাড়ি খুলে দ্রুত বদলে নিল। এই বাড়িতেও তার কামরার সঙ্গে গোসলখানা। সে হাত মুখ ধুয়ে পালঙ্কে এসে বসলো। কিছুক্ষণের মধ্যেই হাসান মান্নাত ফিরে এলো। এক হাতে খাবার, আরেক হাতে কিছু কাপড় মনে হয়। কিন্তু মান্নাত কামরার দরজা পর্যন্ত এসে থম মেরে গেল। কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছে না। মান্নাত গিয়েছিল গোলাপজানের জন্য শাড়ি কিনতে, আর সঙ্গে করে খাবারও নিয়ে এসেছে। তাদের তো এ বাড়িতে ওঠার কথা ছিল না, তাদের যেখানে যাওয়ার কথা ছিল কোনো এক কারণবশত সেখানে তাদের যাওয়া হয়নি, তাই এখানে গোলাপজানের জন্য কোনো কাপড় রাখা হয়নি। আর এর জন্যই সে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেছে গোলাপজানের জন্য কাপড় কিনতে। কিন্তু এসে দেখে গোলাপজান কাপড় বদলে ফেলেছে, তাও আবার আলমারি থেকে নেওয়া কাপড়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মান্নাত কামরার ভেতরে ঢুকে, তারপর গোলাপজানের হাতে শাড়ির ব্যাগটা দিয়ে বলে, শাড়িটা পরে নাও, সালোয়ার কামিজ তোমার জন্য না। গোলাপজান যদিও মনে মনে খুশি হয়েছিল যে কতদিন পর সে আরামদায়ক কাপড় পরেছে, কিন্তু তার মন খারাপ করে দিয়ে একখানা শাড়ির ব্যাগ তার হাতে ধরিয়ে দিল। সে ব্যাগটা হাতে নিয়ে মান্নাতের দিকে তাকালো এবং তাকিয়ে মিনমিনে গলায় বলল, আমার কোনো সমস্যা নেই, এটা পরে আমি আরাম পাচ্ছি। মান্নাত গোলাপজানের দিকে তাকিয়ে বলল, তোমার কাপড় এখানে রাখা না, আমি তোমার জন্য কাপড় অন্য জায়গায় কিনে রেখেছি এবং আমি তোমার জন্য সালোয়ার কামিজই কিনে রেখেছি, কিন্তু এগুলো তোমার জন্য না, যেখান থেকে নিয়েছো সেখানেই রেখে দাও। এবার গোলাপজানের একটু একটু খারাপ লাগা শুরু হলো। বোধহয় এটা মেয়েলি স্বভাব, একটু হিংসাও বটে, কিন্তু সে বুঝতে দিল না। মনে মনে আওড়ালো, মেয়েদের কাপড় চোপড় এই বাড়িতে কি করে? এই বাড়িটা কি ওনাদের না, নাকি অন্য কারো? কার বাড়িতে এনে রেখেছে আমাকে? আর এই কাপড়গুলোই বা কার? অনেক অনেক কৌতূহল নিয়ে শাড়ির ব্যাগ হাতে করে সে আবারও গোসলখানায় চলে গেল।
সেখানে যেয়ে শাড়ি বদলে তারপর ফিরে এলো এবং সালোয়ার কামিজটা যেখান থেকে নিয়েছিল ঠিক সেখানেই সেইভাবেই ভাঁজ করে কাপড়ের মাঝ বরাবর রেখে দিল। সালোয়ার কামিজটা রাখা মাত্র মান্নাত তালা দিয়ে দিল আলমারিটা এবং চাবিটা নিজের পকেটে গুজে নিল। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের 23তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটা লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান। গল্পটি অনেক রহস্যজনক। আগেই বলছি, বারবার কেউ এটা কপি হ্যানত্যান বলে চালাবেন না, তাহলে আমার গল্প দেওয়ার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আগে গল্পটা পুরোটা শেষ করতে দিন, তারপর আপনারা আপনাদের মতামত জানিয়েন। আশা করি গল্পটা সামনের দিকে ভালো লাগবে। রহস্য মাত্র শুরু। এই গল্প রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বেশি বেশি করে রিপোস্ট শেয়ার করবেন, যাতে করে আমিও আপনাদেরকে গল্পটা দেওয়ার জন্য ইন্সপায়ার হই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।